তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের, দাঁড়া ডেট ফেট বললাম না, এনিওয়ে আজকে ডেট হচ্ছে 19 তারিখ। আমরা প্রথম যেটা করব, ফার্স্ট হচ্ছে একটা আহ, তোমার একটা কোশ্চেন অ্যান্সার করব। কোশ্চেনটা হচ্ছে এটা, যে বোরের যে কোয়ান্টাম শর্ত, সেটা ড্রিবগলি হাইপোথিসিস থেকে প্রমাণ করো। ড্রিবগলি তত্ত্ব থেকে প্রমাণ করো। এটা অ্যাকচুয়ালি 3 মার্কস পড়া উচিত, কিন্তু যেহেতু 2 মার্কস পর্যন্ত রয়েছে, তো ধরলাম 2 মার্কসই দেবে। তো এটাকে করবো কি করে? এটা খুব মানে খুবই ইজি। এখানে একটা ফান্ডা আছে, সেই ফান্ডাটা আমি ব্যাখ্যা করব তোমাদের। সেটা অপটিক্সে ছিল বলে আমি ইনিশিয়ালি ভেবেছিলাম যে অপটিক্স পড়ানোর পরে করব, কিন্তু দেখলাম কমপ্লিট করে দেওয়াটা দরকার। দেখো, বোরের যে কোয়ান্টাম শর্ত, সেটা একদম সিম্পল হচ্ছে, যে আহ, কোনো অরবিটে, কোনো আর ব্যাসার্ধের কক্ষপথে ভি স্পিডে, ভি দ্রুতিতে ঘূর্ণায়মান ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টুnh/2 পাই। এইটাকে আমরা প্রমাণ করবো। এইটাকে আমরা প্রমাণ করব। এটা তো বোর মডেল হিসেবে ডাইরেক্ট দিয়েছেন। তিনি এটাকে কোয়ান্টাইজেশন শর্ত বলা হয়, কোয়ান্টাম শর্ত বলা হয়। তো এই শর্তটা তিনি দিয়েছিলেন। এবার সেটা, যে এস্টাবলিশ ডিবগলি থিওরি যেটা আছে, যেটার জন্য ডিবগলি নোবেল প্রাইজ পায়, এবং যেখানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মানে তরঙ্গ এবং কণা যে দ্বৈততা, মানে কোনো একটা পদার্থ যখন গতিশীল হয় তার সাথে সাথে একটা তরঙ্গও গতিশীল হয়, তাহলে কণা ধর্মও আছে, তরঙ্গ ধর্মও আছে। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা ডে ব্রগলি করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে কোনো একটা কণা যদি ভি বেগে মুভ করে, তাহলে তার সাথে সাথে একটা ডে ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য যায়। তাহলে তার জন্য ইলেকট্রনেরও তাই হবে, ইলেকট্রনও তো একটা কণা। তো আমরা এইটাকে ডে ব্রগলি তত্ত্ব থেকে যদি প্রমাণ করি, তাহলে আমরা বলতে পারি যে ডি ব্রগলি তত্ত্ব অনুযায়ী যে কোনো ভি এম ভরের এবং ভি স্পিডে চলমান কণার সাথে চলমান কণার সাথে যে ম্যাটার ওয়েভ, মানে হচ্ছে পদার্থ তরঙ্গ, যে পদার্থ তরঙ্গ জড়িয়ে থাকে, তার তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছেন? তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ল্যামডা সমান h/mv। কারণ এম ভর আর ভি হচ্ছে স্পিড, তাহলে ভরবেগ হচ্ছে mv। এইটা হচ্ছে পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা সমান h/mv। এবার মজার বিষয় হচ্ছে যে ইলেকট্রন যখন ঘুরছে, তখন তার সাথে একটা তরঙ্গ দৈর্ঘ্য চলছে। তাহলে আমরা যদি ছবিটা দেখি ভালো করে, যে ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, এর চারিদিকে একটা কক্ষপথ আছে, এটা সার্কুলার, মনে করে নাও এটা সার্কুলার। তো তখন ইলেকট্রন যখন এখানে ঘুরছে এইভাবে, তখন একটা তরঙ্গও তার সাথে সাথে ঘুরছে। এবার এই তরঙ্গটা যখন ঘুরবে, তখন এইটা যদি এটার সাথে পুরো মার্জ না করে যায়, পুরো তরঙ্গটা যদি এরকম মার্জ না করে যায়, একটার উপর একটা যদি না পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে যদি মার্জ না করি, আমি দেখো এখানে আমি মার্জ করছি না, একটা হচ্ছে ধরো এখান থেকে শুরু হলো একটা তরঙ্গ, এই করে এই করে এই করে এই করে এই করে ধরো মার্জ করলাম না, এখানে মার্জ করলাম না, তাহলে এটা গিয়ে এরকম পড়বে, এরকম পড়বে, এরকম পড়বে, এরকম পড়বে, এরকম পড়বে, করতে 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 অনেকগুলো পাক যখন হবে, তখন দেখা যাবে একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা পড়ে যাবে, এবং আলটিমেটলি এই তরঙ্গের লব্ধি হয়ে যাবে জিরো। লব্ধি সমান শূন্য হয়ে যাবে, লব্ধি বিস্তার।
তাহলে একটা তরঙ্গের লব্ধি বিস্তার যদি শূন্য হয়ে যায়, তাহলে সেই তরঙ্গটাই এক্সিস্ট করে না। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? ধরে নাও আমি তোমাকে বলতে চাচ্ছি, এই এই যে রাস্তাটা আছে, এখানে একটা প্রথম তরঙ্গ পড়লো এরকম, তারপরটা ম্যাচ করলো না বলে পড়লো, ধরে নাও এখান থেকে শুরু, এটা এরকম পড়লো, তারপরটা ম্যাচ করলো না বলে অন্য আর একটা রকম পড়লো, তারপরটা ম্যাচ করলো না বলে এরকম পড়লো। এরকম যদি হতে থাকে, একটা প্লাস এদিকে মাইনাস, এদিকে মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এরকম অনেক অজস্র যখন পড়বে হ্যাপাজার্ড, তখন নেট লব্ধি শূন্য হয়ে যায়। নেট লব্ধি শূন্য হয়ে যায়। কিন্তু কিন্তু যদি এই জিনিসটা এরকম হয়, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কি, এই কালোটা, এই কালোটার দৈর্ঘ্যটা কতটা, 2πr পরিধি। এই বৃত্তাকার পথ, এটা হচ্ছে বৃত্তাকার পথ আর ব্যাসার্ধের, তার পরিধি কালোটা হচ্ছে পরিধি 2πr। সেই 2πr এ যদি আমি ধরে নাও দুটো এরকম ওয়েভলেংথ ফিট করাতে পারি, তাহলে এইটা শুরু মানে আবার এখান থেকে শুরু হবে, পরেরটা ঠিক এর উপরে গায়ে 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 পড়বে, তারপরটা এখানে শেষ হচ্ছে মানে আবার তারপরটা তার গায়ে 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 পড়বে, তার মানে একদম একই দশায় সবাই পড়বে। সুতরাং এখানে কিন্তু তরঙ্গটা এক্সিস্ট করছে। কখন কেসটা হবে, যদি 2πr এ দুখানা ওয়েভলেংথ দিই, যদি 2πr লেংথে আমি একটা ওয়েভলেংথ দিই তাহলেও হবে, বারবার 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 অ্যাড হচ্ছে। যদি আমি তিনখানা দিই তাহলেও হবে, যদি আমি তিনটে দিই তাহলে হবে, আবার এখান থেকে শুরু হবে। তার মানে এই যে 2πr দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা যদি তরঙ্গ দৈর্ঘ্যের, এটা তো একটা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের অখণ্ড সংখ্যার গুণিতক হয়, তবেই ইলেকট্রন যে ওখানে আছে তার বাস্তবতার সাপেক্ষে সেটা যুক্তি দেবে। এটা কি বোঝা যাচ্ছে আমি কথাটা কি বললাম? কি বুঝলে একটু আমাকে কেউ বল, এই জায়গাটা কি বুঝলে তুমি? ইলেকট্রন যখন ঘুরছে অরবিটে, তখন তার সাথে সাথে একটা তরঙ্গ ঘুরছে, এবং সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, তার সাথে কি ব্যাসার্ধের কোনো সম্পর্ক আছে, সেটা আমরা জানার চেষ্টা করছি। এখানে বলার চেষ্টা করছি অবশ্যই আছে, কারণ ব্যাসার্ধ অনুযায়ী বৃত্তাকার পথের পরিধি হয়, পরিধিটা এমনই হবে, বা পরিধি অনুযায়ী তার বেগ অনুযায়ী তার তরঙ্গ দৈর্ঘ্য এমন ভাবেই ফিটিং হবে, যাতে করে এই যে পরিধিটা হয় সেটা, এই যে পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য পেলাম, তার অখণ্ড সংখ্যার গুণিতক হয়। তবেই কেবলমাত্র ইলেকট্রনের এক্সিস্টেন্সটা আমরা প্রমাণ করতে পারবো। আদারওয়াইজ আদারওয়াইজ আমরা প্রমাণই করতে পারবো না যে ইলেকট্রন এক্সিস্ট করে, কারণ যদি ম্যাচ না করে একটার উপর একটা, যদি অখণ্ড সংখ্যার গুণিতক না হয়, তাহলে এরকম করে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ প্রচুর তরঙ্গ বারবার ইলেকট্রন ঘুরছে, 1 সেকেন্ডে আমরা দেখলাম আগের বার, কালকে ক্লাসে দেখলাম যে প্রথম বোর কক্ষপথে 1 সেকেন্ডে 10^15 বার ঘোরে। তাহলে 10^15 বার এরকম ওয়েভলেংথ পরপর পরপর পড়বে, যদি সেগুলো ম্যাচ না করে তাহলে একটা প্লাস একটা মাইনাসকে নালিফাই করে দেবে, আলটিমেটলি লব্ধি পুরো থ্রু আউট জিরো পাবো। তার মানে তরঙ্গের বিস্তার শূন্য যদি পায়, তাহলে তরঙ্গটা নাই, তাহলে পদার্থ তরঙ্গ নাই, মানে সেখানে ইলেকট্রনের থাকার, বাস্তবে যে ইলেকট্রন থাকছে তার সপক্ষে থিওরি কিন্তু যুক্তি দিতে পারছে না। কি বোঝা গেল এটা? হ্যালো হ্যালো হ্যালো, কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলো, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, এক এক করে নম্রতা বুঝেছিস, সোনু বুঝেছিস, সুমিয়া বুঝেছিস, নীলাঞ্জনা, মেঘা, কোনো অসুবিধা? ওকে, তাহলে এখানে দেখো, আমরা এখানে শর্তটা হচ্ছে এইটাই, এইটাকে বলা হয়, যদি 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 এই যে 2πr, এইটা যদি n ইন্টু ল্যামডা হয়, n যখন অখণ্ড সংখ্যা, তখন এই উপরিপাতগুলো গঠনমূলক হবে। এটাকে গঠনমূলক ব্যতিচার বলা হয়, এটুকু মনে রাখবে খালি, ব্যতিচার আমরা আবার পড়বো। তার মানে এক্ষেত্রে ইলেকট্রনের এক্সিস্টেন্স অফ ইলেকট্রন,
ইলেকট্রন যে রয়েছে সেটা ব্যাখ্যা করা সম্ভব এক্ষেত্রে। কিন্তু যদি 2 পাই আর সমান মানে এবং n ল্যামডা এবং ল্যামডা এদের মধ্যে এই সম্পর্কটা না থাকে, না থাকলে লব্ধি বিস্তার শূন্য হবে। এই ঘটনাটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। এবং তারপরে ইলেকট্রনের এক্সিস্টেন্স ব্যাখ্যা করা যায় না। তাহলে ড্রেবগলির তত্ত্ব যেটা পেলাম তার সাথে সাথে একটা এক্সট্রা কন্ডিশন আমরা পেলাম ইলেকট্রনের জন্য। তাহলে আমাদের কাছে হাতে কি থাকলো? 1 নাম্বার যেটা আমাদের কাছে অবশ্যই ছিল সেটা হচ্ছে ড্রেবগলির তরঙ্গ দৈর্ঘ্য h/mv। আর 2 নাম্বার যেটা পেলাম ইলেকট্রন যে সত্যিই আছে সেটা থাকার জন্য আরেকটা শর্ত পেলাম, সেটা হচ্ছে পরিধির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের শর্ত, সেটা হচ্ছে 2 পাই r ইকুয়াল টু n ল্যামডা। এবার এই ল্যামডার জায়গায় যদি আমি এটা বসাই তাহলে কি পাবো? তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ল্যামডা সমান 2 পাই r বাই n। তাহলে 2 পাই r বাই n এখানে বসিয়ে দিচ্ছি একে। তাহলে 2 পাই r বাই n ইকুয়াল টু h বাই mv। তাহলে এবার একটু সাজিয়ে নিই, এই mvটাকে উপরে তুলে দিই, আর এই 2 পাইটাকে নিচে নামিয়ে দিই, আর এই nটাকে উপরে তুলে দিই। তাহলে দেখো mvr ইকুয়াল টু nh বাই 2 পাই হচ্ছে। এটাই কিন্তু হচ্ছে বোরের কোয়ান্টাম সত্ত্ব। সো কোনো জিনিসই কিন্তু অ্যাডহক নয়। যদি অ্যাপ্রক্সিমেশন বা কোনো একটা ধরে নেওয়া জিনিস, অ্যাপ্রক্সিমেশন নয়, কোনো একটা মডেলের ধরে নেওয়া জিনিস যদি খুব কংক্রিট এবং অন্যান্য থিওরিটিক্যাল এক্সিস্টিং স্ট্যান্ডার্ড থিওরিটিক্যাল পার্টের সাথে না ম্যাচ করে, তাহলে অ্যান্সার গুলো ঠিক করে মেলে না, এক্সপেরিমেন্টের সাথে মিলবে না কোনোদিন। কিন্তু এখানে মিলছে, তার মানে নিশ্চয়ই কিছু এক্সিস্টিং থিওরির সাথে তার মিল আছে। এখানে আমরা দেখলাম যে বোর যে কোয়ান্টাম শর্তটা দিয়েছিলেন সেটা কিন্তু আহ আমাদের ড্রিবগলির যে তরঙ্গ তত্ত্ব সেই তরঙ্গ তত্ত্বের সাথে থেকে এটাকে ব্যাখ্যা করা যায়, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা একটু ভালো করে গুছিয়ে লিখে নেবে, বই দেখে গুছিয়ে লিখে নেবে। এটা মোটামুটি আমি ধরে নিচ্ছি 95% এটা পড়ার চান্স আছে। ওকে, নেক্সট। এই যে বোরের তত্ত্ব, এটা সাফল্য কি? বোরের আহ তত্ত্ব বা বলো এই ব্যাখ্যা যেগুলো তিনি করলেন থিওরি, এগুলো সাফল্য কি সেটা আমাদের বুঝতে হবে। সাফল্য বুঝতে গেলে তাহলে রাদারফোর্ড যেখানে যেখানে রাদারফোর্ডের থিওরি চাপ খেয়েছিল সেই জায়গাগুলো হবে। 1 নাম্বার হচ্ছে স্থায়ী অরবিটের কথা বলে ইলেকট্রনের 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 স্থায়িত্ব, ইলেকট্রনের বলবো না, ইলেকট্রনের স্থায়ী কক্ষপথ এই কথাটা বললেন, যার ফলে আমরা পরমাণুর স্থায়িত্বটা আমরা ব্যাখ্যা করতে পারলাম, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারলাম। নাম্বার টু হচ্ছে আমরা স্পেকটা ব্যাখ্যা করতে পারলাম, পরমাণু থেকে পরমাণুর যে বর্ণালী এইগুলো ব্যাখ্যা করতে পারলাম। এবং এই সমস্ত কিছুই কিন্তু আমরা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পেরেছি। তো এই যে সাফল্য, এই সাফল্যর পরেও কিন্তু কিছু কিছু জায়গায় লিমিটেশন থেকে যায়, এর সীমাবদ্ধতা কিছু রয়েছে। সেই সীমাবদ্ধতার প্রথম পয়েন্ট হচ্ছে যে অনলি ব্যাখ্যা করেছে অনলি হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য। কারণ আরো তো অ্যাটম আছে, তাদের জন্য এই থিওরি হুবহু মেলে না।
তবে এর যে ফান্ডা আছে সেই ফান্ডাকে কাজে লাগিয়ে আমরা অনেক রকম ক্যালকুলেশন করলেও করতে পারি। নাম্বার 2 হচ্ছে, দেখো পরমাণু হচ্ছে 3D, পরমাণু হচ্ছে 3D, কিন্তু বোরের মডেল হচ্ছে 2D। এটা একটা মেজর ড্রব্যাক, মেজর একটা সীমাবদ্ধতা। সেই মুহূর্তে তিনি যেটা করেছিলেন সেটা বীভৎস হাইফাই। কারণ তখন কিছুই ব্যাখ্যা করা যাচ্ছে না। আস্তে আস্তে পরমাণুর ভেতরের তথ্যগুলো বেরিয়ে আসছে, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট হচ্ছে, বিভিন্ন স্পেকট্রা পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা পাওয়া যাচ্ছে। এই সমস্ত জায়গাগুলো থেকে তিনি ব্যাখ্যা করতে শুরু করছেন সব জিনিস। তো সেই মুহূর্তে সেই যে সাফল্য বোরের মডেল যেটা এবং তার থিওরিটিক্যাল মডেল যেটা, তার কোয়ান্টাম শর্ত যেটা, এই কোয়ান্টাইজেশন এটা ব্যাখ্যা করতে পেরেছেন, এটাও কিন্তু বিশাল সাফল্য। 3 নাম্বার এখানে হচ্ছে কোয়ান্টাইজেশনের, আমরা যে ধারণা, কোয়ান্টাইজেশনের ধারণা, এই যে ধারণা, এই ধারণাটাও কিন্তু জগৎ সংসারকে তিনি দিয়েছেন বোর। কিন্তু উনি বলেছেন সার্কুলার পথ। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, বৃত্ত হচ্ছে 2D। কিন্তু আমরা আশেপাশে যে সমস্ত বস্তু দেখি তারা তো সবই 3D। তাহলে 3Dর আইডিয়া আমরা কি করে পাবো? এটা পেলাম না। এটা পেয়েছি নেক্সট সোমারফিল্ডের তত্ত্ব, যেটা তোমাদের আউট অফ সিলেবাস, যেখানে তিনি আহ কক্ষকের ধারণা দিয়েছেন, কক্ষের বদলে অরবাইটালের ধারণা দিয়েছেন। সেই অরবাইটাল হচ্ছে একটা 3D। কখনো সেটা এস অরবাইটাল হলে গোল হবে, কখনো সিঙ্গেল ডাম্বেল হবে, কখনো ডাবল ডাম্বেল হবে। এই ধরনের বিভিন্ন ধরনের তোমার তাদের চেহারা আছে এবং সেগুলো 3D। সেইটা দিয়ে ব্যাখ্যা করলে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত বোর্ডের যে থিওরি সেই পর্যন্ত 2D ব্যাখ্যা, অ্যাজ ইফ যেন মনে হচ্ছে পরমাণু 2D, কিন্তু পরমাণু অ্যাকচুয়ালি 3D। এই সীমাবদ্ধতা রয়েছে। 3 নাম্বার, 3 নাম্বার আরো দুটো তিনটে ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে, তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে, তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে পরমাণুর, পরমাণু থেকে যে বর্ণালী পাওয়া যায়, পরমাণুর বর্ণালীতে আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, সূক্ষ্ম কিছু স্প্লিটিং দেখা যায়, মানে ভাঙন দেখা যায়, স্প্লিটিং দেখা যায়। মানে ধরে নাও যখন জিরো, ইলেকট্রিক ফিল্ড যখন জিরো, তখন হয়তো আমি কম্পাঙ্ক পেলাম এরকম ধরনের, ধরে নাও এই কম্পাঙ্ক একটা পেলাম, একটা বর্ণালী, এই কম্পাঙ্ক, এগুলো কম্পাঙ্ক ধরো, কম্পাঙ্ক, এইদিকে হচ্ছে তীব্রতা, এরকম বিভিন্ন কম্পাঙ্কের আমি এরকম বর্ণালী পেলাম। এবার যেই ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম নট ইকুয়াল টু জিরো, তখন আমার দেখা যাচ্ছে ঠিক কম্পাঙ্কর ওখানেই আমি পাচ্ছি, কিন্তু তার সাথে কিছু এরকম লাইন পাচ্ছি ছোট ছোট। আবার এখানে একটা পাচ্ছি, তার সাথে ছোট ছোট লাইন পাচ্ছি। তার মানে এখানে ছোট ছোট সুপার ফাইন স্ট্রাকচার তৈরি হচ্ছে, ফাইন স্ট্রাকচার তৈরি হচ্ছে। ভেতরে দেখছি এখানে এখানে যেন বান্ডল আপ, এগুলো সব বান্ডল আপ হয়ে আছে, একসাথে যেন জুড়ে আছে। এখানে ফাইন স্ট্রাকচার হচ্ছে কার ক্ষেত্রে? ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে। এই যে ফাইন স্ট্রাকচারটা বর্ণালীতে আমরা পাচ্ছি, সেটা কিন্তু বোর মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে কেন এই ফাইন স্ট্রাকচার, তা ব্যাখ্যা করা যায় না। এই যে ইফেক্টটা, এই যে ঘটনাটা, এটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। স্টার্ক বানানটা সি নাও থাকতে পারে, স্টয়াকার, স্টার্ক ইফেক্ট। ওকে, এবার সেম এই স্প্লিটিং আবার ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতেও হয়, সেটাও ব্যাখ্যা করা যায় না। তাহলে 4 নাম্বার, চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে, ক্ষেত্রের উপস্থিতিতেও হাইড্রোজেন বর্ণালীর
ফাইন স্ট্রাকচার, স্প্লিটিং দেখা যায়, একদম অনুরূপ, আগেরটির অনুরূপ পাওয়া যায়, যেটাকে বলা হয় জিম্যান ইফেক্ট। এটাকে বলা হয় জিম্যান ইফেক্ট। এই ইফেক্টটাও, এটাও তোমার বোর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে বুঝতে পারছো যে আমাদের সবসময় বুঝতে হবে যে হিস্টোরিক্যালি কেমন ভাবে গ্রো করেছে, কেমন ভাবে কোন জায়গাগুলো বুঝতে পেরেছে, কোন জায়গাগুলো করা গেছে। কাউকে খুব মানার আগে এই যে বোর ঠিক কতটা তখনকার যুগে সেই মুহূর্তে যে কাজটা, সে প্রকাণ্ড পরিমাণের কাজ, কিন্তু তার মানে এই নয় যে যখনই পরমাণু বলবো বোর হ্যাজ ডান সামথিং, যেটা দিয়ে আজ যা আমরা পরমাণুকে যেমন ভাবে ব্যাখ্যা করতে পারি তার সমস্তটাই করা গেছে তা কিন্তু নয়। সেটা করা সম্ভবও নয় সব ক্ষেত্রে, কারণ নলেজটা ধীরে 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 খোলে এবং তার জন্যও কিছু এক্সপেরিমেন্টাল এভিডেন্স দরকার, যেগুলোও সময়ের সাথে 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 বাড়ে। এবং সেগুলো যখন বাড়বে তখন আমাদের মাথাগুলো তো খুলবে যে ও তাহলে এটা কি হয়, ও তাহলে এটা কি হয়। ধীরে 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 সেরকম ব্যাখ্যা কিন্তু হয়েছে। তো এই পার্টটুকু আমাদের বাদ ছিল, সেগুলো আমি ডিসকাস করে দিলাম। এবার আমরা চলে যাই, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি এক্স রেতে চলে যাবো। সবারই এক্স রে করে দেবো, বলো কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো এগুলো খুব সহজ চ্যাপ্টার, খুব সুন্দর করে বুঝলেই হবে। একটু বই পড়ে নিও, সঙ্গে সঙ্গে তৈরি করে রেখো, এবারে কিন্তু পরীক্ষায় বেশি টাইম আমরা পাবো না। সো প্রিপারেশন শুড বি সাচ দ্যাট যেটুকু যেটুকু চ্যাপ্টার আমাদের হয়েছে আমরা যে কোনো মুহূর্তে যেন বসে পরীক্ষা দিয়ে দিতে পারি। পরে করব করলে কিন্তু চাপ হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা পড়ছিলাম এক্স রশ্মি। এক্স রশ্মির ক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিভাবে তৈরি হয় এক্স রশ্মি। তার মধ্যে আমরা কিভাবে তৈরি হওয়ার ক্ষেত্রে প্রথমে কুলিজ নল দিয়ে আমরা দেখলাম কি করে তৈরি করে। কুলিজ নল দিয়ে এখানে একটা ইলেকট্রনের স্রোত দিয়ে আমরা করেছি, এটা প্রমাণ করেছি। তারপর আমরা ফান্ডাটা দেখছিলাম যে অ্যাকচুয়ালি ভেতরে কি হয়, ভেতরে কি হয় সেটা দেখার জন্য আমরা দেখতে গেলাম যে আমরা দেখলাম যে এক্স রশ্মি তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন কণার ঝাঁক যখন কোনো একটা ধাতু পৃষ্ঠে আছড়ে পড়ে, তখন ওই যে ইলেকট্রনটা আছে তার গতিশক্তির কিছু অংশ বা সম্পূর্ণ অংশ তড়িৎচুম্বকীয় তরঙ্গে কনভার্ট করে যায়। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গটাকে আমরা বলি এক্স রে। এবার কি করে হয়, কিভাবে হয়, এটা মেকানিক্যালি আমরা বললাম যে অ্যাকচুয়ালি প্রসেসটা কি করে যখন আমরা হাত পা ভেঙে গেলে আমরা স্ক্যান করাতে নিয়ে যাই তখন কিভাবে করে, এরকম কিছু একটা নল থাকে এবং সেখানে ভোল্টেজ দেয়, ভোল্টেজে ইলেকট্রন গিয়ে ধাক্কা মারে, ধাক্কা মারলে এক্স রে দেন অ্যান্ড দেয়ার তৈরি হয়, আমাদের ফটো উঠে যায়। কিন্তু অ্যাকচুয়ালি হয় কি সেটা জানার জন্য আমরা দেখেছিলাম যে দু ধরনের এক্স রে আমরা প্রডিউস হয় যখন এক্স রে তৈরি হয়, যখন ইলেকট্রন আছড়ে পড়ে ধাতুর উপর তখন দু ধরনের এক্স রে তৈরি হয়। এক ধরনের এক্স রে হচ্ছে নীরব ছিন্ন এক্স রে, যেটাকে বলা হয় নীরব ছিন্ন বর্ণালী, নীরব ছিন্ন এক্স রেই বলা হয়। এক্স রেও তো একটা বর্ণালী ঠিক নয়, এটা বর্ণালী বলা ঠিক নয়, এটা হচ্ছে কনভার্সন, কাইনেটিক এনার্জি থেকে, গতিশক্তি থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আহ কনভার্সন। এটা হচ্ছে গতিশক্তি টু তড়িৎচুম্বকীয় শক্তি, এটার কনভার্সন হচ্ছে এক্স রে। একটা নীরব ছিন্ন আর একটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক। কিভাবে পেয়েছি এইটা জানার জন্য দেখো, আমরা নীরব ছিন্ন বলার জন্য আমরা বলেছিলাম যে যখন ইলেকট্রন গুলো আসছে, এখানে ইলেকট্রন গুলো যখন ঝাঁপিয়ে পড়ছে তখন এখানে যদি জুম করি ধাতুর পৃষ্ঠটাকে, এটা যদি ধাতুর পৃষ্ঠটাকে যদি আমরা ধরি, এটা ধাতু, তাহলে এখানে তো অনেক নিউক্লিয়াস আছে। তখন ইলেকট্রন গুলো এরকম, যে একটা ইলেকট্রন এলো এইরকম বেঁকে গেল, একটা ইলেকট্রন আছে এমনি বেঁকে গেল,
আর একটা ইলেকট্রন আছে ধরে নাও, সে হয়তো এরকম বেঁকে গেল, তো এরকম তখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ এরকম বেরোবে। কারণ ইলেকট্রন গুলো অ্যাক্সিলারেট হচ্ছে, ঘুরছে মানে অ্যাক্সিলারেট হচ্ছে কেন্দ্রাতিক বলের দরুন, তার জন্য একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোবে। এই তরঙ্গটা কতটা বা তার মানে ইলেকট্রন যেদিকে যাচ্ছিল সেই দিকে ইলেকট্রন কিন্তু যে ডাইরেকশন বরাবর যাচ্ছিল সেই ডাইরেকশন বরাবর ইলেকট্রনের মন্দন হয়েছে। ইলেকট্রন যে ডাইরেকশন বরাবর যাচ্ছিল সেই ডাইরেকশনে তার মন্দন হয়েছে। তাই সেই ডাইরেকশনে মন্দন হওয়া মানেই হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তার জন্যও কিন্তু রেডিয়েশন ছাড়বে। মানে ইলেকট্রন ব্রেক করার জন্য রেডিয়েশন হচ্ছে। ব্রেক মানে ব্রেক কষছি, যেমন গাড়ির ব্রেক কষে, স্কুটির ব্রেক কষে, যেমন সাইকেলের ব্রেক কষে, এরকম ইলেকট্রন যেন অ্যাজ ইফ যেন ব্রেক কষে দিচ্ছে। তো এই এক্স রেটা আমরা পাই যেটা নিরবচ্ছিন্ন, তার এনার্জি রেঞ্জ কিরকম হয়, শক্তি কেমন হয় বলো? নিরবচ্ছিন্ন বর্ণালীর শক্তি কিরকম হয়, কতটা হয় এক্স রে? 0 থেকে ইকে, একদম ঠিক। তার মানে হচ্ছে আমরা ইলেকট্রনের গতিশক্তি, তো এই যে ইলেকট্রনটা আছে তার গতিশক্তি তো কনভার্ট হচ্ছে, তাহলে অ্যাভেলেবল কত এর, একদম কে, ইকে যেটা আছে, ইকে ম্যাক্স যেটা আছে, ম্যাক্সিমাম যে ইলেকট্রনের এনার্জি সেটাই কনভার্ট হবে। তাহলে এখানে যে এক্স রেটা তৈরি হবে তার 0 থেকে, তার শক্তি হচ্ছে 0 থেকে ইকে পর্যন্ত, ঠিক। এবং শক্তি, এটা বললাম এটা হচ্ছে শক্তি, তাহলে শক্তি 0 থেকে ইকে, তাহলে কম্পাঙ্ক কি হবে? তাহলে এখানে দেখো শক্তিটা আমরা দেখলাম 0 থেকে ইকে, তাহলে শক্তি মানে কি, ই। আবার কম্পাঙ্ক মানে নিউ, নিউ মানে ই বাই এইচ, তাহলে কম্পাঙ্কটা কেমন হবে গো? শক্তি যদি 0 থেকে ইকে হয় তাহলে কম্পাঙ্ক কত হবে? হ্যালো 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 হ্যালো, ভয় পাচ্ছ কেন? এ তো ভাগ, ঐকিক নিয়ম। 0 থেকে ইকে যদি হয় তাহলে ই বাই এইচ হয়, তাহলে 0 বাই এইচ টু ইকে বাই এইচ। তার মানে এটা হবে 0 থেকে একটা ম্যাক্সিমাম কম্পাঙ্ক, নিউ ম্যাক্স একটা পর্যন্ত যাবে। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে গো? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে বলো? কম্পাঙ্ক যখন 0 হয় তরঙ্গ দৈর্ঘ্য কখন, তখন কি হয়? কম্পাঙ্ক যদি 0 হয় তরঙ্গ দৈর্ঘ্য কত হয় বল? তাহলে ইনফিনিটি হবে, ল্যামডা ম্যাক্স না ইনফিনিটি হবে। আর এইটা যখন ল্যামডা নিউ যখন ম্যাক্সিমাম হয় তখন তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? মিনিমাম হবে। কারণ আমরা জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এটা অনন্যক, মানে এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অনন্যক নয়, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যদি কম্পাঙ্ক 0 হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ইনফিনিটি হবে, যদি কম্পাঙ্ক ম্যাক্সিমাম হয় তখন তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হবে। এই অনুযায়ী এই ফান্ডা দিয়ে আমি একটা গ্রাফ এঁকেছিলাম যে কেমন তার স্পেকট্রাটা পাওয়া যায়। আর কন্টিনিউয়াস যেহেতু, সেটা ডিসক্রিট লাইন থাকবে না, একদম পুরো কন্টিনিউয়াস থাকবে, সেটা আমরা আগের দিন ছবি এঁকেছিলাম, কিরকম দেখতে ছিল। তাহলে দেখো আমরা ই দেখতে পেলাম, ই পেলাম কাইনেটিক এনার্জি, শক্তি, এক্স রে শক্তি, এক্স রে শক্তি পেলাম 0 টু ইকে, এক্স রে কম্পাঙ্ক পেলাম 0 টু নিউ ম্যাক্স, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য পেলাম, কত পেলাম তরঙ্গ দৈর্ঘ্য? ইনফিনিটি টু ল্যামডা মিনিমাম। তার মানে এখানে যদি আমি দেখতে পাই যে এইটা হচ্ছে তীব্রতা, তার সাথে যদি এদিকে শক্তি বলি, সেই শক্তিটা একটা ম্যাক্সিমাম শক্তি পর্যন্ত থাকবে, ম্যাক্সিমাম শক্তি এটা ইকে পর্যন্ত থাকবে, আর এইটা হচ্ছে শূন্য শক্তি তার মধ্যেই থাকবে, সেটা দেখতে এরকম ধরনের হয়। যদি শক্তির সাথে এরকম হয় তাহলে শক্তির যেমন ব্যাপার
তেমনই কম্পাঙ্কের ব্যাপার। তাহলে কম্পাঙ্কের সাথে যদি আমরা প্লট করি তাহলে এটা অনুরূপ হবে। তফাৎ কি হবে গো? কম্পাঙ্কর সাথে যদি প্লট করি তাহলে এটা অনুরূপ হবে। এই গ্রাফে তফাৎ কি হবে? এরকমই হলো। এই জায়গাটা আমি এখন কি লিখবো? এটা কি এখন? ম্যাক্সিমাম কম্পাঙ্কটাকে কি লিখবো আমি এখন? কি রে? এটা যেমন ই কে লিখলাম, এটা কি হবে? নিউ ম্যাক্স। কিন্তু দেখো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ল্যামডা মিনিমাম আছে, তার আগে কিন্তু নেই, ইনফিনিটি পর্যন্ত আছে। তার মানে এখানে কিন্তু গ্রাফটা চেঞ্জ হবে। এইটা হচ্ছে তীব্রতা, এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য আছে ল্যামডা মিন, আর ওই দিকে আছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই গ্রাফটার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে এরকম করে, এবং এটা কিন্তু ঠেকিয়ে দেবে না, এটা চলতে থাকবে। এইটা হলো গ্রাফ। তিনটের গ্রাফ এরকম, এগুলো সবই কিন্তু কন্টিনিউয়াস এক্স রে গ্রাফ। এক্স রে স্পেকট্রা, বর্ণালীর গ্রাফ, কেমন কেমন তীব্রতা ছড়িয়ে রয়েছে সেটার গ্রাফ। এটা মনে রাখবে যে কম্পাঙ্কের সাথে আঁকতে দিয়েছে না তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আঁকতে দিয়েছে। ফান্ডা দিয়ে মনে রাখবে যে তরঙ্গ দৈর্ঘ্যের একটা মিনিমাম ভ্যালু হয়, এবং এই যে তিনটে ভ্যালু ইকে ম্যাক্স, নিউ ম্যাক্স আর ল্যামডা মিন, এর ফর্মুলা আমরা তৈরি করেছিলাম। একটা হচ্ছে ইকে ম্যাক্স, যেটা এটা আমি এক্স রে বলছি, কিন্তু এদিকে এক্স রশ্মি যেটা নির্গত হলো তার ম্যাক্সিমাম, তার ই ম্যাক্স, তার আর ইকে হয় না, ই ম্যাক্স, তার তো আর কাইনেটিক এনার্জি নেই, তার ই ম্যাক্স সমান হবে ইলেকট্রনের ইকে, যেটা সেটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি পুরোটাই কনভার্ট হয়, ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা যদি পুরোটাই শক্তিতে কনভার্ট হয়, তাহলে এক্স রে এর ম্যাক্সিমাম এনার্জি পাবো। তাহলে এইটা সমান আমরা পাবো এবার এইচ নিউ ম্যাক্স সমান হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে নিউ ম্যাক্স সমান হচ্ছে কাইনেটিক এনার্জি বাই এইচ। আবার এই যে ই ম্যাক্স, সেখান থেকে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা মিন সমান হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে ল্যামডা মিন সমান, এখানে যদি উল্টে দিই, এটা উপরে এটা নিচে দিই, তাহলে এইচ সি বাই কাইনেটিক এনার্জি হবে। বলো তো দেখি এই কাইনেটিক এনার্জিটা কার কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জিটা কার? এই যে কাইনেটিক এনার্জি লিখলাম, এই কাইনেটিক এনার্জিটা কার? এটা হলো ইলেকট্রনের। কারণ এক্স রশ্মির তো কোনো আবার কাইনেটিক এনার্জি নেই, ঠিক ইলেকট্রনের হলো কাইনেটিক এনার্জি, সেটাই তো কনভার্ট হয়েছে এক্স রশ্মিতে। তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেট করেছিলাম যে কোনো ইলেকট্রনকে যদি ভি ভোল্ট বিভব প্রভেদ দ্বারা ত্বরান্বিত করা হয়, তবে তখন কাইনেটিক এনার্জি কত হবে? ই ইন্টু ভি। আমরা জানি যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয় সেটাই কাইনেটিক এনার্জি হয়। সেগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারি নিউ ম্যাক্স আর ল্যামডা মিনে। যদি বসাই তাহলে আমরা আগের দিন দেখেছিলাম নিউ ম্যাক্স সমান হবে কাইনেটিক এনার্জি মানে ইভি বাই এইচ, আর ল্যামডা মিন হবে এইচ সি বাই ইভি। এবং আমরা তোমাদের ক্যালকুলেট করতে দিয়েছিলাম এটা অ্যাংস্ট্রম আর ভোল্টে। যদি ল্যামডা মিনটা অ্যাংস্ট্রমে হয় আর ভিটা যদি ভোল্টে হয়, ভোল্ট এককে হয়, তাহলে এদের মধ্যে ফর্মুলা ছিল ল্যামডা মিন ইন অ্যাংস্ট্রম সমান 12,430, ভুল হলে বলবে আমাকে, হ্যাঁ, বাই ভি এত ভোল্ট। কি বললাম, ভুল বললাম না ঠিক বলেছি? হ্যালো 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 হ্যালো, কেউ একটু আওয়াজ আওয়াজ ফাওয়াজ দাও। ঠিক আছে, ওকে ওকে ওকে, ভেরি গুড। তো এই হলো গল্প। এইটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে
পুরোপুরি আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটা নিরবচ্ছিন্ন এক্স রে বর্ণালী। এবার আমরা করব ক্যারেক্টারিস্টিক এক্স রে বর্ণালী বা রেখা বর্ণালী যেখানে পাওয়া যায়। এবার আমরা 2 নাম্বার কেসে যাই। 2 নাম্বার হচ্ছে বৈশিষ্ট্যমূলক বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী, বা এটাকে অনেক সময় রেখা বর্ণালীও বলা হয়। ওটা যেন নিরবচ্ছিন্ন বর্ণালী ছিল, কন্টিনিউয়াস ছিল। এটা হচ্ছে রেখা বর্ণালী। রেখা বর্ণালী মানে লাইন পাবো, একটা কম্পাঙ্কে লাইন পাবো। এটা আমরা আলোচনা করেছিলাম যে ইলেকট্রনের স্রোত যখন ধাতব পৃষ্ঠে পড়ছে তখন ইলেকট্রন তো মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, একদম স্মুথ রোডে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, একটু করে রশ্মি ছাড়ছে, এরকম তো গল্প হয় না। ইলেকট্রন ত্বরান্বিত হয়, ও যেখানে যে যেমন পায় সুযোগ পায় আছড়ে পড়ে। এই যে কোটি 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 ইলেকট্রন গিয়ে আছড়ে পড়ছে, তাদের মধ্যে কিছু ইলেকট্রন ধাতব পৃষ্ঠে থাকা বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রন তাদের সাথে ধাক্কা মারতে পারে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে আছড়ে পড়া ইলেকট্রনের কিছু অংশ ধাতব পৃষ্ঠে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ধাতব পৃষ্ঠের পরমাণুর বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের সাথে কিছু অংশ ইলেকট্রনের সাথে ধাক্কা মারতে পারে, কোলাইড করতে পারে। এবং সেই কলিশন গুলো ইলাস্টিক কলিশনও হতে পারে, নন ইলাস্টিকও হতে পারে, ইলাস্টিক হতে পারে। এবং এই প্রসেসে এক্ষেত্রে যদি কক্ষপথের ইলেকট্রন পর্যাপ্ত শক্তি পায়, পর্যাপ্ত শক্তি পায়, তাহলে তা অসীমে চলে যেতে পারে। হয়ে গেল শোনা? কোথায় 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 কোথায়? তো 20 মিনিট আসছে। হয়ে গেল তো? ওকে, তাহলে অসীমে চলে যেতে পারে। এবার অসীমে যদি চলে যায় তাহলে ওখানে ইলেকট্রনের একটা ব্ল্যাঙ্ক তৈরি হবে। তখন ওই কক্ষপথে ইলেকট্রনের ঘাটতি হবে। তাহলে পরমাণু তখন আনস্টেবল হবে। আনস্টেবল আনস্টেবল হবে। তুমি একটু এঁকে নাও, ড্রয়িং করো। এই ইনস্টেবিলিটিটাকে আটকানোর জন্য কি হবে? বাইরের আরো উচ্চ স্তর থেকে ইলেকট্রন নিচে নেমে আসতে হবে। উচ্চ স্তর থেকে ইলেকট্রন নিচে নামে কেন? কারণ টোটাল এনার্জিটা কমে যায়। তার মানে তখন তখন ওই ফাঁকা পূরণ করার জন্য উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন ওই কক্ষপথে জাম্প করে। এবার উচ্চ কক্ষপথ থেকেই কেন আসে? কারণ উচ্চ কক্ষপথে যখন ইলেকট্রনটা থাকে তখন টোটাল এনার্জি উচ্চ থাকে। সেখান থেকে যেই নিচে নেমে আসবে নিম্ন শক্তি স্তরে, তাহলে ইলেকট্রনের এনার্জি মানে টোটাল অ্যাটমটার এনার্জি কমে যাবে। টোটাল অ্যাটমটার এনার্জি যদি কমে যায়, অ্যাটমটা বেশি স্টেবল হবে। আর আমরা জানি মহাবিশ্বের যত ঘটনা, দুর্ঘটনা, নর্মাল ঘটনা যা ঘটে মহাবিশ্বে, এভরিথিং সবকিছুই কিন্তু টু গেট এক্সট্রা স্টেবিলিটি, ইন পারসুট অফ এক্সট্রা স্টেবিলিটি, এভরি হ্যাপেনিংস যেগুলো হ্যাপেন করে
তার মানে এটা মনে রাখতে হবে আমাদের সব সময়, আমরা যখন বিজ্ঞান পড়ছি, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের এই নজরিয়াটা রাখতে হবে যে ইন ইন দ্য ইউনিভার্স, এই পুরো ফুল ইউনিভার্সে, অল হ্যাপেনিংস, প্রত্যেকটা হ্যাপেনিংস যেগুলো হচ্ছে, আর ইন পার্সুট অফ এক্সট্রা স্টেবিলিটি, সমস্ত ঘটনা কিন্তু একটা এক্সট্রা স্টেবিলিটি পেতে চায়। তো এখানেও তাই হবে। তাই উচ্চ শক্তির স্তর থেকে ইলেকট্রন কিন্তু আসে, নিম্ন শক্তির স্তরে ইলেকট্রন কিন্তু উচ্চ শক্তির স্তরে যায় না। এই প্রশ্নটা করেছিলেন দেবাঙ্গনা। অ্যাম আই ক্লিয়ার? এটা বুঝতে পারলে প্রশ্নটা, অ্যান্সারটা বুঝতে পারলে? আছো না পালিয়ে গেছো? বুঝতে পেরেছো তো? তাহলে স্টেবল হতে গেলে টোটাল পরমাণুর এনার্জি কমাতে হবে। দিস ইজ এ গুড কোশ্চেন, যে স্টেবল হতে গেলে উচ্চ শক্তি স্তর থেকেই নিম্ন শক্তি স্তরে এলে ইলেকট্রনের শক্তিটা কমবে, তার সাথে সাথে ইলেকট্রন যেহেতু অ্যাটমের একটা পার্ট, তাই অ্যাটমের টোটাল এনার্জিটা কমবে, এবং অ্যাটম তো চাই কোন একটা ঘটনা ঘটার পর তার শক্তিটা একটু কমে যাক, যাতে করে সে একটু স্টেবল হয়। তাই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তরে জাম্প করে। ওকে, এবং এই যে জাম্প করছে, এই জাম্প করার দরুন এর জন্য বর্ণালী তৈরি হবে। কিন্তু এই বর্ণালীগুলো আর ওই ইলেকট্রন যে পড়েছে তার কাইনেটিক এনার্জির সাথে রিলেটেড নয়। এই যে বর্ণালীটা যেটা হবে, এই বর্ণালীটা হবে রেখা বর্ণালী। এই রেখা বর্ণালীটা কোনোভাবেই যে আপতিত ইলেকট্রনের যে ঝাঁক, তার কাইনেটিক এনার্জির দ্বারা কিন্তু তার সাথে এর কম্পাঙ্ক রিলেটেড নয়। তাদের জন্য ঘটনাটা ঘটছে ইনডাইরেক্টলি, কিন্তু এটা ওই ইলেকট্রনের কাইনেটিক এনার্জির অংশ কিন্তু নয়। এটা বোঝার চেষ্টা করো, ইট ইজ ডিফারেন্ট। আগেরটা যেমন কাইনেটিক এনার্জিটাই কনভার্ট হচ্ছিল তড়িৎচুম্বকীয় তরঙ্গে, এখানে কিন্তু ওই কাইনেটিক এনার্জিটা ব্যবহার করেছে একটা ইলেকট্রনকে ধাক্কা মেরে তাকে নক আউট করতে, এবং একটা ভয়েড সৃষ্টি করতে, একটা শূন্যস্থান সৃষ্টি করতে ইলেকট্রনের, যাতে করে সেই শূন্যস্থান পূরণ করার জন্য হায়ার এনার্জেটিক অরবিট থেকে ইলেকট্রন গুলো এসে ঝপঝপ করে জাম্প করবে, এবং জাম্প করার দরুন আমি একটা বর্ণালী, একটা রেখা বর্ণালী পাবো, যার কম্পাঙ্ক কোনোভাবেই আপতিত ইলেকট্রনের যে ঝাঁক তার কাইনেটিক এনার্জির সাথে রিলেটেড নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা দুটো পুরোপুরি আলাদা দুটো সেগ্রিগেশন করেছি, যে নিরবচ্ছিন্ন বর্ণালী ইজ ডিফারেন্ট, আর এই বৈশিষ্ট্যমূলক রেখা বর্ণালী যেটা এক্স এর জন্য পাচ্ছি, দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম নিরবচ্ছিন্ন বর্ণালী। তার মানে এখানে আমরা স্টেটমেন্ট গুলো লিখবো যে এই এই যে বর্ণালী, এই রেখা বর্ণালীর শক্তি বা কম্পাঙ্ক বা তোমার তরঙ্গ দৈর্ঘ্য, এগুলি কোনোভাবেই আপতিত আপতিত ইলেকট্রনের কাইনেটিক এনার্জির সাথে রিলেটেড নয়। কমপ্লিটলি ডিফারেন্ট ফেনোমেনা এটা। কিন্তু কিন্তু যদি আমি জিজ্ঞেস করি, কিন্তু তাহলে এদের কম্পাঙ্ক, প্রশ্ন করছি, আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তাহলে এদের কম্পাঙ্ক এদের কম্পাঙ্ক কার উপর নির্ভর করবে? কেউ বলতে পারবে? তোদেরকে আর একটু লজিক্যালি দিচ্ছি, ধরে নাও এটা নিউক্লিয়াস, এখানে কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, এখানে ধরে নাও ভয়েডটা সৃষ্টি হয়েছে। ভয়েড মানে এখানকার ইলেকট্রন উড়ে গেছে ধাক্কা খেয়ে। তাহলে তখন তখন হয় এখান থেকে জাম্প মারবে, না হলে এখান থেকে জাম্প মারবে। সবচেয়ে বেশি এটা বেশি বেশি প্রবাবল হবে
বেশি প্রবাবল হবে। তোমাদের যদি বাড়িতে যদি কেউ চিৎকার করে বা ধরো চোর ডাকাত কিছু করে, তাহলে এটা বেশি প্রবাবল যদি পাশের লোকগুলো বেশি আসবে, অনেক দূরের লোক অনেক পরে আসবে, তার মানে এটা লেস প্রবাবল হবে। যদি ঝগড়াঝাটি না থাকে, এটা লেস প্রবাবল হবে। মনে রাখবে, আমরা যখন ফিজিক্স পড়বো তখন কিন্তু আমরা আমাদের র্যাশনালিটিকে, যেটা আমরা ওই ঝগড়াঝাটির জন্য যেটা তৈরি হয় মনের মধ্যে, সেটাকে বাদ দিয়ে দেবো। তো সেইটা যদি বাদ দিই, তাহলে পাশের বাড়ির লোকই কিন্তু আমাকে প্রথম অ্যাটেন্ড করতে আসবে। তো বেশি প্রবাবিলিটি হবে এইটা। তাহলে এটা যদি কে কক্ষে ভয়েড তৈরি হয়, এটা যদি এল কক্ষ হয়, এটা যদি এম কক্ষ হয়, এটা সব থেকে তাড়াতাড়ি বেশি প্রবাবল আসবে। এটা হচ্ছে কে আলফা বলে এটাকে, আর এইটাকে বলে কে বিটা। এবার এই কে আলফা লাইন, লাইন মানে রেখা বর্ণালী, কে আলফা লাইন আর কে বিটা লাইন, যে রেখা বর্ণালী সৃষ্টি হয়, এই রেখা বর্ণালীগুলোর কম্পাঙ্ক কার উপর নির্ভর করবে? কেউ বলতে পারবে? এইখানে লুকিয়ে রয়েছে সব। এর বৈশিষ্ট্যমূলক নামটা কেন দিয়েছে, বৈশিষ্ট্যমূলক কথাটা, ক্যারেক্টারিস্টিক কথাটা কেন দিয়েছে, সেটা শুধুমাত্র লুকিয়ে আছে এর উপর। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম এই যে রেখা বর্ণালীগুলো তৈরি হয়, এর কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বা এই যে বর্ণালীগুলির শক্তি, এগুলো কোনোভাবেই আপতিত ইলেকট্রনের কাইনেটিক এনার্জির সাথে রিলেটেড নয়। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই কম্পাঙ্কগুলো ঠিক কার সাথে রিলেটেড হওয়ার চান্স আছে বলে তোমার মনে হয়? হ্যালো, হ্যালো, হ্যালো। আইডিয়া? একটা হিন্ট দিচ্ছি, একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যদি কেউ জাম্প করে, তাহলে তখন তখন ওই কম্পাঙ্কটা কিরকম হয়? ইলেকট্রন তখন কি করে? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আসে, তখন ইলেকট্রন শোষণ করবে না বিকিরণ করবে? বিকিরণ। কতটা এনার্জি বিকিরণ করবে? কতটা এনার্জি বিকিরণ করতে হবে? বোর কি বলেছে? স্থায়ী কক্ষপথ তো সবসময় ট্রু, বোর সবারই জন্য বলেছে। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন জাম্প মারে, ইলেকট্রন কতটা এনার্জি বিকিরণ করে? হ্যাঁ, তোরা কিছু বুঝছিস না নি রে। একটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন ইলেকট্রন জাম্প মারে, কতটা এনার্জি ছাড়ে? তাহলে এর দেরি হচ্ছে কেন এত? উচ্চ শক্তি স্তরের যে এনার্জি, সেই শক্তি স্তরে যখন ইলেকট্রন ছিল তখন তার এনার্জি তার সমান ছিল। নিম্ন শক্তি স্তরে তাকে আসতে হলে তাকে নিচু এনার্জির সাথে সমান হতে হবে। তা ছাড়তে হবে কতটুকু? যতটুকু ডিফারেন্স। তাহলে এবার বলো, কম্পাঙ্কটা, এই যে কম্পাঙ্ক, এদের কম্পাঙ্কটা কার উপর নির্ভর করবে? গেস তো করো, পার্টিসিপেট তো করো। হ্যাঁ, কি বললে? কি বুঝতে পারলাম না। কার উপর? ডেল্টা ই এর উপর নির্ভর করবে। সিম্পল। ডেল্টা ই এর উপর নির্ভর করবে। মানে এই শক্তি স্তরের এনার্জি, শক্তি স্তর যেগুলো আছে, তাদের শক্তি স্তরের শক্তিগুলোর উপর নির্ভর করবে। এবার শক্তি স্তরের শক্তি কার কার উপর নির্ভর করে? জেড এর উপর নির্ভর করে। আর কোন কক্ষপথে আছো এন, তার উপর নির্ভর করে। আমরা জানি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার হয় হাইড্রোজেন অ্যাটমের জন্য। অন্য ক্ষেত্রে জেড স্কোয়ার বাই এন স্কোয়ারটা একই থাকে, প্রথমে 13.6টা চেঞ্জ হয়। তার মানে এখানে কম্পাঙ্কটা এই হাইড্রোজেন অ্যাটমের জন্য যেমন এখানে -13.6, এটা -3.4। এখানে যদি আমি গোল্ড নিই, তার জন্য আলাদা হবে। এখানে যদি জিঙ্ক নিই, তার জন্য শক্তি স্তর আলাদা হবে। এখানে যদি অ্যালুমিনিয়াম নিই, তার জন্য শক্তি স্তর আলাদা হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে। আচ্ছা, এই জিঙ্ক, অ্যালুমিনিয়াম, গোল্ড, এদের কথা বলছি, এরা কারা? এক্স রে তৈরি করার সময় এরা কোথায় থাকে? এই ধাতুটা কোথায় থাকে এক্স রে তৈরি করার সময়? এটার ভূমিকা কি? এর উপরে কে পড়ে? গতিশীল ইলেকট্রন গিয়ে আছড়ে পড়ে। তার মানে এগুলো হচ্ছে টার্গেট।
যার উপরে গিয়ে ইলেকট্রন পড়ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেখা বর্ণালীর কম্পাঙ্ক, সেটা ওই যে টার্গেট ম্যাটেরিয়াল আছে তার পরমাণুর শক্তি স্তরের এনার্জির তফাতের উপর নির্ভর করে। তাহলে এখানে কম্পাঙ্কটা যদি আমরা লিখি যে এক্ষেত্রে কম্পাঙ্ক যে টার্গেট ধাতু আছে রয়েছে তার শক্তি স্তরের শক্তির উপর নির্ভর করে। এবং এই যে শক্তি স্তরের শক্তি বলছি সেটা আবার জেড এর উপর নির্ভর করে। তার মানে জেডটা কি? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি? প্রোটন সংখ্যা। তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা আমরা জানি। তার মানে দেখো, এই যে রেখা বর্ণালীগুলো আছে এইগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এদিকে যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো টার্গেট ম্যাটেরিয়ালটা কে, কোন টার্গেটের উপর ধাক্কা পেয়েছে সেটা আমরা বুঝতে পারবো। তার মানে কন্টিনিউয়াস এক্স-রে থেকে বা ওখান থেকে কিন্তু জানতে পারবো না, কিন্তু রেখা বর্ণালী যেগুলো ছোট ছোট পিক দেবে কে আলফা কে বিটা, সেগুলো থেকে আমরা জানতে পারবো টার্গেট ম্যাটেরিয়ালটা কি। তার মানে এটা কিন্তু এই যে পিক গুলো, এই যে ছোট ছোট কে আলফা কে বিটা যেগুলো আমরা পাবো, সেগুলো অ্যাড হয়ে গেলে কেমন হয়? সেগুলো অ্যাড হয়ে গেলে বর্ণালীটা কিরকম দেখতে হয়? এটা যদি তীব্রতা হয়, এটা যদি কম্পাঙ্ক হয়, তাহলে এইটা দেখতে হয় এরকম একটা থাকে। এরকম থাকে। এটার মধ্যে এইটা হচ্ছে কে আলফা, এটা হচ্ছে কে বিটা। ঠিক, একটা তীব্রতা বেশি, কে আলফা যেহেতু কাছাকাছি আসছে তীব্রতা বেশি, কে বিটা যেহেতু দূর থেকে আসছে। কে আলফাটা আসছে কোথা থেকে? কে আলফাটা আসছে এল থেকে কেতে। কে বিটা মানে কি? এম থেকে কেতে। তার মানে বুঝতে পারছো এটা কাছে, বেশি প্রবাবিলিটি, তাই তীব্রতা বেশি, হাই। এটা রিলেটিভলি দূরে, তাই তীব্রতা কম। কিন্তু কিন্তু এটা যেহেতু কাছে, তাই ডেল্টা ইটা হচ্ছে কম। এনার্জি ডিফারেন্স পাশাপাশি তো, এনার্জি ডিফারেন্সটা কম, তাই কম্পাঙ্ক কম। সেই জন্য দেখো কম্পাঙ্কে আমি আগে রেখেছি, এটা কম কম্পাঙ্ক, এটা বেশি কম্পাঙ্ক। নিউ 1, এটা নিউ 2। আর এইটার ক্ষেত্রে যেহেতু দূরে, তাই ডেল্টা ই বেশি, কম্পাঙ্ক বেশি। কোনো জিনিস কিন্তু ইললজিক্যাল নয়, যা ইচ্ছা তাই কিন্তু এরকম পাওয়া যায় না। কিন্তু এই যে পিক গুলো পেয়ে গেছি কে আলফা কে বিটা, এগুলো বিভিন্ন ধাতুর ক্ষেত্রে আলাদা আলাদা জায়গায় হবে, কম্পাঙ্ক গুলো আলাদা 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 হবে, এবং সেখান থেকে আমরা চিনে নিতে পারবো যে টার্গেট ম্যাটেরিয়ালটা কি। তাহলে এই রেখাগুলোকে বৈশিষ্ট্যমূলক বর্ণালী কেন বলছে? তার কারণ এই কে আলফা এবং কে বিটা দিয়ে, কে আলফা এবং কে বিটা টার্গেট যে ধাতু রয়েছে তার বৈশিষ্ট্যকে বহন করে, তার জন্য তাকে আমরা বৈশিষ্ট্যমূলক বলি। কে আলফা এবং কে বিটাকে আমরা শনাক্ত করে টার্গেট ম্যাটেরিয়ালকে শনাক্ত করতে পারি। দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, তাই এটাকে বৈশিষ্ট্যমূলক এক্স রে বলা হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে কে আলফা কে বিটা যেগুলো পাচ্ছি, কে আলফা কে বিটা যে রেখা বর্ণালী পাচ্ছি,
সেখানে এদের এদের কম্পাঙ্ক দেখে, এদের কম্পাঙ্ক আলাদা 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 ধাতুর জন্য, টার্গেট ধাতুর জন্য আলাদা। এদের কম্পাঙ্ক থেকে এদের কম্পাঙ্ক টার্গেট ধাতুর বৈশিষ্ট্য বহন করে। তাই এদেরকে বৈশিষ্ট্যমূলক এক্স রে বলা হয়। তাই বৈশিষ্ট্যমূলক এক্স রে বলা হয় এদের। এটা কি বোঝাতে পারলাম আমি? হ্যালো 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 হ্যালো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এইসব না বুঝে ডাইরেক্ট গাঁতিয়ে নিয়ে চলে গেলে কি বলতো, সারা জীবন ফিলিংসই পাবি না যে কি পড়লে। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই যেমন ধর, এই কম্পাঙ্কের সাথে আমি যেমন গ্রাফ করলাম তীব্রতার সাথে যে কম্পাঙ্কের আমি গ্রাফ করলাম নিউ এর, সেখানে গ্রাফে দেখ আমি এরকম আঁকলাম, এটা পিক দিলাম, এটা ছোট পিক দিলাম, দিয়ে এরকম এঁকে দিলাম। ঠিক, এটা যদি আবার এটা তোমার তীব্রতা, এটা যদি আবার ল্যামডার সাথে গ্রাফ হতো তাহলে কি হতো? তাহলে একটা মিনিমাম ল্যামডা থেকে শুরু হতো, এই করে আসতো। তাহলে প্রথম যে কম কম্পাঙ্ক সে হচ্ছে কে বিটা হতো। এটা কে বিটা কে আলফা। কে আলফার কম্পাঙ্ক কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তীব্রতা বেশি, তারপরে প্রথমের পিকটা ছোট হতো, তারপরে পিকটা বড় হতো, নিয়ে গিয়ে এরকম করে চলে যেত। তখন এইটা হতো কে আলফা, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তীব্রতা বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে শক্তি কম, কম্পাঙ্ক কম। তো এই রিলেশন গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। নিউ ওয়ান, নিউ টু, এখানে আমি পেলাম ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা ওয়ান। এটা হচ্ছে কে বিটা। এবং এটা ঠেকবে না। অন্য বইয়ে অনেক সময় আমি দেখেছি এটা একদম ডাইরেক্ট ঠিক যায়, এটা ইনফিনিটি পর্যন্ত চলবে। ঠিক, এই জিনিসগুলো ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে। এবার আর ছোট্ট একটা জিনিস বাকি আছে, যেটা বলে দিলে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। সেটা হচ্ছে মোজলের এক্সপেরিমেন্ট। আমরা প্রচন্ড পরিমাণে এটা মানে আমরা এটা বারবার উল্লেখ করেছি, এই এক্স রে সংক্রান্ত মোজলের এক্সপেরিমেন্টটা। তার কারণ হচ্ছে এটা একটা ডাইমেনশন চেঞ্জ করে দিয়েছে কেমিস্ট্রি এবং পর্যায় সারণী, যার উপর ডিপেন্ড করে আমরা কেমিস্ট্রি, যার যেটা যে চারটা আমরা না দেখলে কেমিস্ট্রি কিছুই বুঝতে পারি না, এবং শুরু যেখান থেকে সবকিছু, সেই পর্যায় সারণীর যে ফর্মুলা সূত্র, সেখানে সব থেকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড দুটো তিনটে, একটা পর্যায়ক্রমে পুনরাবৃত্ত যেমন খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, তেমন ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে কার সাথে পর্যাবৃত্ত করবে। সেখানে পারমাণবিক গুরুত্ব ছিল ইনিশিয়ালি, যেটা মেন্ডেলিভ বসিয়েছিলেন, পরে সেটা চেঞ্জ হয়ে হলো পারমাণবিক সংখ্যা। তার যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটাকে বলা হয় মোজলের এক্সপেরিমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। তো আমরা মোজলের সূত্রটা বুঝবো। প্রথমে এই মোজলের সূত্রটা বোঝার আগে আমরা আগে বোঝার চেষ্টা করব যে আহ মোজলের সূত্র বোঝার আগে আমরা আগে বুঝবো তার এক্সপেরিমেন্টটা। তার এক্সপেরিমেন্টটা কেমন ছিল সেটা বোঝার চেষ্টা করব। এক্সপেরিমেন্টের সেট আপ কি ছিল, উনি যেটা করেছেন, প্ল্যান কি ছিল? প্ল্যান হচ্ছে সিম্পল। প্ল্যান ছিল সিম্পল। এক্স রে তৈরিতে, এক্স রে তৈরিতে টার্গেট যে ম্যাটেরিয়াল, টার্গেট ম্যাটেরিয়াল কাকে বলে? টার্গেট ম্যাটেরিয়াল কাকে বলে? এক্স রে তৈরিতে টার্গেট ম্যাটেরিয়াল মানে যার উপরে ইলেকট্রন আছড়ে পড়ে, শক্ত হয় তুলনামূলক। টার্গেট ম্যাটেরিয়ালকে চেঞ্জ করা হবে। প্রতিটি টার্গেট ম্যাটেরিয়ালের জন্য, প্রতিটি টার্গেটের জন্য এই যে বৈশিষ্ট্যমূলক এক্স রে আছে, বৈশিষ্ট্যমূলক এক্স রে, এক্স রশ্মি, এই এক্স রশ্মির কম্পাঙ্ক নোট করা হবে। মানে
প্রতিবার টার্গেট চেঞ্জ করলেন, এক্স রে তৈরি করলেন, স্পেকট্রা দেখলেন, যেখানে পিক পেলেন কে আলফা কে বিটা, কে আলফাটাকে নোট করলেন। আবার টার্গেট চেঞ্জ করলেন, তার জন্য কে আলফাটাকে নোট করলেন। আবার টার্গেট চেঞ্জ করলেন, তার জন্য কে আলফাটাকে নোট করলেন। কে আলফা মানে তার কম্পাঙ্ক। আর আমরা জানি এই যে কে আলফা, এদের বৈশিষ্ট্যমূলক যে এক্স রে, তাদের কম্পাঙ্ক টার্গেট ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। তারপর এইটা হচ্ছে এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে এক্সপেরিমেন্টটা, যে তিনি বারবার টার্গেট ম্যাটেরিয়াল চেঞ্জ করা হবে এবং প্রতিটির ক্ষেত্রে নোট করা হয়েছে। তারপর তিনি যেটা করলেন, তিনি গ্রাফ প্লট করলেন। এই গ্রাফটা কিসের সাথে কিসের? তিনি এখানে এই যে কম্পাঙ্কটা পেলেন নিউ, তার রুট নিউকে তিনি প্লট করলেন। রুট নিউকে, এর বর্গমূলকে প্লট করলেন একবার পারমাণবিক গুরুত্বর সাথে। কার পারমাণবিক গুরুত্ব গো? বলো কার পারমাণবিক গুরুত্ব? টার্গেট ম্যাটেরিয়ালের। এবং প্যারালালি তিনি রুট নিউ এর সাথে পারমাণবিক সংখ্যার প্লট করলেন। কার পারমাণবিক সংখ্যা? এটাও হচ্ছে টার্গেট ম্যাটেরিয়ালের পারমাণবিক সংখ্যা। তিনি দেখলেন যে পারমাণবিক সংখ্যায় গুরুত্ব যদি বসায়, তাহলে গ্রাফটা হ্যাপাজার্ড হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, গ্রাফের কোনো রিলেশন। কিন্তু যদি পারমাণবিক সংখ্যা বসায়, তো ইট ইজ গিভিং আ গুড স্ট্রেট লাইন। একটা সুন্দর স্ট্রেট লাইন তোমাকে গিফট দিচ্ছে। এখানে হচ্ছে হ্যাপাজার্ড রিলেশন, এখানে হ্যাপাজার্ড রিলেশন। সঙ্গে সঙ্গে তিনি আইডেন্টিফাই করলেন পারমাণবিক গুরুত্ব অতটা ইম্পর্টেন্ট নয়, পারমাণবিক সংখ্যা ততটা ইম্পর্টেন্ট। এবং টার্গেট ম্যাটেরিয়ালের যে বৈশিষ্ট্যমূলক এক্স রে, তার কম্পাঙ্ক টার্গেট ম্যাটেরিয়ালের নিউক্লিয়াসের জেড এর উপর নির্ভর করে, তার ভরের উপর নির্ভর করে না। শুধুমাত্র এই গ্রাফ থেকে তিনি বললেন। তাহলে এই গ্রাফ থেকে তিনি সিদ্ধান্তে কি এলেন? সিদ্ধান্ততে তিনি দেখলেন যে, তার অবজারভেশনটা আগে বলি। অবজারভেশন হচ্ছে, যে অবজারভেশন যেটা তিনি পেলেন গ্রাফ থেকে, সেটা হচ্ছে যে রুট নিউ, যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ দ্য টার্গেট ম্যাটেরিয়াল। যে টার্গেট ম্যাটেরিয়ালটা আছে, তার একটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার, সেটা সেটা নির্ভর করে জেড এর উপর, এ এর উপর নয়। এ মানে হচ্ছে পারমাণবিক গুরুত্ব, জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তিনি দেখলেন যে রুট নিউ, এটা মোটামুটি একটা স্ট্রেট লাইন, রুট নিউ ভার্সেস জেড, এটা একটা সুন্দর স্ট্রেট লাইন দেয়। এবং এবং মেন্ডেলিভের যে পর্যায় সারণীর যে ফান্ডা, তার সাপেক্ষে এটা যুক্তি দেয়। এটা পর্যায় সূত্রকে চেঞ্জ করা হলো এর জন্য। সূত্রের পরিবর্তন হলো এখান থেকে। তিনি বললেন যে পারমাণবিক গুরুত্ব, তাহলে ওনার সিদ্ধান্ত হচ্ছে এটা, সিদ্ধান্ত হলো রুট নিউ ইজ প্রপোর্শনাল টু জেড মাইনাস সাম কনস্ট্যান্ট বি, এরকম একটা, এইটা হচ্ছে সূত্রটা ওনার। 2 নাম্বার তিনি বললেন যে পরমাণুর ক্যারেক্টার, পরমাণুর বৈশিষ্ট্য এ এর উপর নয়, জেড এর উপর, বরং জেড এর উপর নির্ভর করে। ওকে, এই হচ্ছে তার সূত্র। রুট নিউ সমান সাম কনস্ট্যান্ট, ধরে নাও এ মাইনাস জেড মাইনাস বি, এটা হচ্ছে ধ্রুবক। আর এই বিটাকে বলা হয় স্ক্রিনিং কনস্ট্যান্ট।
সাধারণত কখনো কখনো এর মান 1 বেশিরভাগ ক্ষেত্রে হয়, কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে 1ই হয়, কখনো কখনো 2 হতে পারে, 3 হতে পারে, এটসেট্রা। So this closes our chapter. This ends the theoretical discussion. Okay? থিওরি মোটামুটি কমপ্লিট। পড়াশোনা করো, বোঝো, বই পড়ো আর অঙ্ক করো। অঙ্ক করলে বুঝতে পারবে যে এখানে কিরকম ধরনের ইন্টারেস্টিং ব্যাপার আছে, এবং এই অঙ্কগুলো কিন্তু কোনোভাবেই কঠিন নয়। এগুলো খুব সিম্পল, মাথা খাটানোর কিচ্ছু নেই, জাস্ট ফর্মুলা ফেলবে, প্রবলেম হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তো একটু খাটো, খুব ইজি হয়ে যাবে চ্যাপ্টারটা। ওকে, চলো, বাই। আজকে